সবাইকে নমস্কার, পড়াশোনা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন যে এখন ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ে শিক্ষিকা নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবেই সরকারি নিয়ম মেনেই রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেই চাকরিটি পার্মানেন্ট এবং গভর্নমেন্ট পে স্কেলে কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। তো সেখানে আমাদের নিজ নিজ বিষয়ের ৪৫ নম্বরের একটা পার্ট রয়েছে। অর্থাৎ আপনি যদি ভূগোলে পরীক্ষা দেন তাহলে ভূগোলের আপনার সিলেবাসে শুধুমাত্র ভূগোলের কোয়েশ্চেন আসবে ৪৫ নম্বরের। তো সেটা এসএলএসটির মারফত, অর্থাৎ এসএলএসটির মারফত যে সিলেবাস প্রোভাইড করে দেওয়া রয়েছে, তো তার সিলেবাসের উপর ডিপেন্ড করেই কিন্তু এই ৪৫ নম্বরের কোয়েশ্চেন করা হবে, যার প্রস্তুতি আমরা সবাই কম বেশি নেব। এবং এক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা খুব একটা মার্জিনে যে পৌঁছে যাবে এরকমটা নয়। এই পরীক্ষার যে মেরিট লিস্ট যেটা যখন প্রকাশিত হবে, আসল গেম চেঞ্জার কিন্তু হবে পার্ট 2। আমি পার্ট 2 নিয়ে যেহেতু ভিডিও করতে চলেছি সেজন্য এটার কথা বলছি, এরকম নয়। তোমরা সবাই বা আপনারা সবাই জানেন পার্ট 2টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ এখানে নলেজ সকলেরই খুব একটা বেশি নেই বা একটু অল্প অল্প আছে। তো এই জন্য এই 15 নম্বর খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই অংশটা যদি গুরুত্ব দিয়ে না পড়েন তবে অন্যদের থেকে আপনি অনেকটা পিছিয়ে যাবেন। তো এখানে যে সিলেবাস রয়েছে, অর্থাৎ পার্ট 2 যে মূল সিলেবাস, সেখানে 4টে প্রধান অংশ দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর জীবন ও শিক্ষা। দ্বিতীয় যে পার্টটি বা অংশটি বা চ্যাপ্টারটি রয়েছে সেটা হলো সাধারণ ব্রাহ্ম সমাজের আদর্শ ও কার্যাবলী। আর তৃতীয় অংশ যেটা আছে সেটা হলো শিক্ষা ভাবনায় লেডি অবলা বসুর অবদান বা শিক্ষা ভাবনায় লেডি অবলা বসু। এবার বন্ধুরা, আমাদের এই পড়াশোনা প্ল্যাটফর্মে আমরা এই পুরো সিলেবাসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ভেঙে ভেঙে আলোচনা করব খুব সহজ ভাষায়। প্রথমে থিওরি ভিত্তিকভাবে সহজে বুঝে নেব বিষয়গুলো বা এই সম্পর্কিত টপিক সম্পর্কিত তাদের জীবনী যা আছে, সিলেবাসের বাইরে এক্সট্রা কিছু পড়ব না। তারপর পরীক্ষায় আসার মতো বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ প্রশ্ন সলভ করব। তবে আজকের আমরা এই যে প্রথম যে ডিসকাস করতে চলেছি এটা কিন্তু কোনো ক্লাস নয়, জাস্ট একটা ডিসকাশন। এখানে আমরা এই 4টে টপিকেরই কিন্তু একটা বেসিক ধারণা জানবো, একটা প্রাথমিক ওভারভিউ নিয়ে আলোচনা করব, যাতে পুরো সিলেবাসটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যায়। আপনাদের ফিডব্যাক, কমেন্ট আর রেসপন্স এটা খুব প্রয়োজন আজকের এই ভিডিওতে, কারণ এই টপিকের ওপর বিস্তারিত বড় বড় ক্লাস আমি নিয়ে আসবো। যে কদিন সময় রয়েছে, পরীক্ষা বেশি দিন নেই, 1 মাসের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হবে, কারণ অ্যাডমিটের ডেটও বলে দেওয়া রয়েছে। অনেকেই কমেন্ট করেছিলে আগের ভিডিওতে, আবার অনেকে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে যে এই পার্ট 2টা নিয়ে একটু আলোচনা করার জন্য। সেজন্য আমি প্রথম এই ইন্ট্রোডাকশন একটা ভিডিও করছি, যার মাধ্যমে আমি দেখতে চাইছি আসলে যে সকলে ইন্টারেস্টেড কিনা বা পড়াশোনা করতে চাইছি কিনা। তো আজকে প্রথম একটা ডিসকাশন, একটা বেসিক ওভারভিউ বললাম, একটু জেনে নিই। তো প্রথম টপিক যেটা সেটা হলো পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর ওপর। এবার শিবনাথ শাস্ত্রী, প্রথমেই আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই মানুষটি যারা একদমই জানি না, তো এই মানুষটি হঠাৎ এত বিখ্যাত কেন বা এনার সম্পর্কে আমরা কেন জানবো, আর আমাদের এই শিক্ষক নিয়োগ পরীক্ষায় পণ্ডিত শিবনাথ শাস্ত্রীকে নিয়ে আলাদা করে কেন পড়তে হচ্ছে। একটু গল্পটা ভাবুন, আজ থেকে প্রায় ধরুন 150 বছর আগের কথা। তখন সমাজে মেয়েদের স্কুলে যাওয়া তো দূরের কথা, ঘরের বাইরে বেরোনোও পাপ বলে মনে করা হতো। কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, আর বাল্যবিবাহ বা বিধবাদের জীবন ছিল কিন্তু চরম যন্ত্রণায়। এমন সময় যে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে, মেয়েদের পড়াশোনা শিখতেই হবে, মানুষ হিসেবে তাদের সমান অধিকার দিতেই হবে, নিজে জীবন বাজি রেখে রক্ষণশীল সমাজের বিরুদ্ধে লড়েছিল, সেই মানুষটা ছিল পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। আর এই স্কুল যেখানে আপনি শিক্ষিকা হতে চলেছেন, সেই ব্রাহ্ম বালিকা শিক্ষালয় গড়ে ওঠার পেছনে তার অবদান ছিল অন্যতম প্রধান কাণ্ডারির মতো। 1890 সালে এই ব্রাহ্ম বালিকা শিক্ষালয় কিন্তু গড়ে উঠেছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। তার পেছনে কিন্তু অন্যতম ভূমিকা ছিল এই ব্যক্তির, পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর। তাই এই স্কুলের শিক্ষিকা হতে গেলে এই মহামানবকে অবশ্যই জানা আমাদের দরকার, এবং সেজন্যই এনার বিষয়বস্তু আমাদের জানতে হবে, এবং সেজন্যই তাকে সিলেবাসে রাখা হয়েছে। শুধু সিলেবাসে বা পড়ার জন্য নয়, এটা আমাদের দায়িত্ব হয়ে যায় যখন আমরা এই স্কুলটিতে চাকরি করতে যাব। এরপর সহজ ভাষায় কিছু মূল তথ্য আমরা একটু জেনে নিই। শিবনাথ শাস্ত্রী মহাশয় 1800 সালে দক্ষিণ 24 পরগনার চাংরিপোতায় জন্মগ্রহণ করেন। সংস্কৃত কলেজ থেকে দুর্দান্ত রেজাল্ট তিনি করেছিলেন, এবং সেজন্যই তাকে উপাধি দেওয়া হয়েছিল শাস্ত্রী। এটা কিন্তু তার সারনেম নয়, তার উপাধি।
তারপরে আমরা যদি একটু দেখি যে তার নতুন পদ বা তার বিদ্রোহের বিষয়টা, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো তিনি অ্যাকচুয়ালি ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিলেন, কিন্তু পরে দেখলেন যে সেখানে নিয়ম নীতি অন্যরকম বা তার মনের সঙ্গে মিল হচ্ছিল না। তো পরে তিনি আনন্দমোহন বসু, তিনি কে সেগুলো পরে আবার আমরা আলোচনা করব। তো তার সাথে মিলে তিনি একটা সম্পূর্ণ গণতান্ত্রিক একটা সাধারণ ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। এছাড়া তার শিক্ষায় কিন্তু অনেক অবদান রয়েছে, যেরকম নিজে তো শিক্ষকতা করতেন, তার পাশাপাশি তিনি নারী শিক্ষার জন্য প্রচণ্ড লড়েছিলেন। 1890 সালে ব্রাহ্ম বালিকা শিক্ষালয় ও সিটি কলেজ, এই দুটি কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা একদম অন্যতম ছিল এবং একদম প্রত্যক্ষ ছিল। সব জায়গায় কম বেশি যারা জানো বা জানেন, সেখানে কিন্তু সবসময় পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর নাম উঠে আসে। এছাড়া ছোটবেলায় অনেকেই মুকুল পত্রিকার নাম শুনেছেন। সেই জনপ্রিয় শিশুতোষ পত্রিকাটি আমাদের পণ্ডিত শিবনাথ শাস্ত্রী কিন্তু সম্পাদনা করতেন। এছাড়া তার লেখা আত্মচরিত ও রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ কিন্তু রয়েছে। এরপর একটু দ্বিতীয় টপিকটা নিয়ে আমরা ডিসকাস করি। দেখো, দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের বলে দেওয়া রয়েছে যে ব্রাহ্ম সমাজ নিয়ে। তো ব্রাহ্ম সমাজের আদর্শ কী, তার কার্যাবলী কী, কেন এই সমাজ বা আন্দোলন সম্পর্কে আমাদের আলাদা করে পড়তে বলা হচ্ছে, এই পরীক্ষায় আসবে। তো সেই সম্পর্কে তো একটু আলোচনা এখানে করে নিই। দেখো, আগেকার দিনে তোমরা সবাই কম বেশি জানবে যে জাতপাত বা এই ছুতমার, ধনী গরিব, হ্যাঁ, ছেলে মেয়ে ভেদাভেদ, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু অনেক বেশি ছিল। তখন এই সাধারণ ব্রাহ্ম সমাজ এসে কিন্তু সমাজকে একটা নতুন আইডেন্টিটি তুলে ধরলো, একটা নতুন স্বপ্ন দেখালো বলতে পারো। তারা বললেন, কোনো ব্যক্তি পুজো বা গুরুবাদ চলবে না, কোনো অন্ধবিশ্বাস থাকবে না, সমাজ চলবে সকলের ভোটে গণতান্ত্রিক উপায়, ঈশ্বর এক এবং তার কাছে সবাই সমান, না কোনো জাতের ভেদাভেদ আছে, না কোনো লিঙ্গভেদ। এই স্কুল কিন্তু এই সাধারণ ব্রাহ্ম সমাজের আদর্শেই পরিচালিত, তোমরা যে স্কুলটিতে এখন পরীক্ষা দিতে চলেছ। তাই একজন হবু শিক্ষিকা হিসেবে তোমরা এখানে যে যোগদান করতে চলেছ, তো তার জন্য এই মহান সামাজিক ও শিক্ষামূলক আদর্শ আমাদের অবশ্যই জানতে হবে। এছাড়া সহজ ভাষায় কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করে নিই। দেখো, সাম্য ও সংস্কার নিয়ে একটু বলে নিই, যেরকম জাতপাত মানা বা বন্ধ করা, বাল্যবিবাহের চরম বিরোধিতা করা, বিধবা মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের সমাজের সম্মান ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজ প্রথম থেকেই চালিয়ে গেছিল। এছাড়া প্রথমেই বলেছি, সবার জন্য শিক্ষা। আগে তো শুধু ছেলেদের জন্যই বা বড়লোক ছেলেদের জন্য শিক্ষা ব্যবস্থা ছিল, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে মেয়েদের জন্য এই ব্রাহ্ম বালিকা শিক্ষালয় কিন্তু গড়ে ওঠে এবং পিছিয়ে পড়া মানুষের জন্য নৈশ বিদ্যালয়, সাধারণ শিক্ষার্থীদের জন্য সিটি স্কুল, সিটি কলেজ, এগুলো সব তৈরি হয়েছিল এই সাধারণ ব্রাহ্ম সমাজের অবদানে। এছাড়া দুর্ভিক্ষ বা এই মহামারী, এই সমস্ত কিছু হলেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও কিন্তু ব্রাহ্ম সমাজে কিন্তু এগিয়ে আসতো। এরপর আমরা লেডি অবলা বসু সম্পর্কে একটু জেনে নিই, যেটা আমাদের টপিক, তৃতীয় টপিকে আর কি বলা আছে। তো লেডি অবলা বসু কে ছিলেন, এটা আমরা অনেকেই কম বেশি জানি। যারা জানে না, কোনো ব্যাপার নয়। দেখো, ইনি কিন্তু একজন অসাধারণ অনুপ্রেরণাদায়ী একজন নারী বলতে পারো। তোমরা বা আপনারা সবাই বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছ। তো তার পাশে দাঁড়িয়ে যিনি নিঃশব্দে বাংলা তথা ভারতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা বদলে দিয়েছিলেন, সেই নারীটি হলো লেডি অবলা বসু। এবং জগদীশচন্দ্র বসু আর অবলা বসু, এই বসু থেকে তোমরা একটু গেস করতে পারছো যে হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর স্ত্রী। তিনি নিজে ছিলেন ভারতের প্রথম চিকিৎসাবিদ্যা পড়ুয়া বাঙালি নারীদের মধ্যে একজন। তখন তো সেরকম নারীদের সেই মর্যাদা ছিল না, কিন্তু তিনি সেই সময়কার দিকে কিন্তু একজন আইডল ছিল মেয়েদের কাছে। তো তিনি ভাবতেন যে মেয়েরা কেবল বাংলা ইংরাজি পড়িয়ে দিলেই, মানে মেয়েদের এভাবে শুধু বাংলা ইংরাজি পড়িয়ে দিলাম বা পড়ালামই না, এরকম করলে কিন্তু চলবে না। কোনো মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় বা দাঁড়াতে পারে, নিজের রোজগার করতে পারে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তবেই হচ্ছে শিক্ষার আসল ভ্যালু তখনই পাওয়া যাবে। তার চিন্তাভাবনা এরকম ছিল। এছাড়া তার আরও বেশ কিছু অবদান ছিল, যেরকম মন্তেসরি শিক্ষা পদ্ধতি ভারতে নিয়ে আসা, সেটাকে জনপ্রিয়তা দেওয়া, সেটাকে যারা তোমরা বিএড বা ডিএড যখন করেছো
তোমরা পড়েছো মন্তেসরি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিল? যারা জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো যাই হোক, তো এই মন্তেসরি শিক্ষা পদ্ধতি আমাদের ভারতে জনপ্রিয় করার পেছনে প্রধান যদি কেউ থাকে, তিনি হচ্ছেন এই লেডি অবলা বসু। এছাড়া নারী স্বনির্ভরতা বা কর্মসংস্থান বিষয়ে কিন্তু তিনি সবসময় ফেমিনিস্ট ছিলেন, যেহেতু প্রকৃত ফেমিনিস্ট। তো সেজন্য তিনি নারীদের নিয়ে সবসময় ভাবতেন। নারী সেবা সমিতি বা বিদ্যাসাগর বাণী ভবন, এই সমস্ত কিছু কিন্তু তিনি গড়ে তুলেছিলেন মেয়েদের জন্যই, নারীদের স্বনির্ভরতা এবং কর্মসংস্থানের জন্য। এছাড়া তিনি এই যে ব্রাহ্ম বালিকা শিক্ষালয়, যেখানে তোমরা বা আপনারা পরীক্ষা দিতে চলেছেন, এই বিদ্যালয়ের সাথে তার একটা গভীর ভালোবাসা ছিল। কীভাবে স্কুলে পড়াশুনো হবে, কীভাবে স্কুলটি উন্নতি করা যাবে, মেয়েদের খেলাধুলা, তাদের চরিত্র গঠন, এই সব বিষয়ে তিনি ছিল কিন্তু অগ্রদূত। তো যাই হোক, এই সমস্ত কিছু যদি তোমাদের একটু ভালো লাগে, এই সমস্ত কিছু জানতে আগ্রহ হতে, আশা করি তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোভাবে নিতে পারবে এবং তোমাদের কমেন্ট দেখে সেটা আমি গেস করতে পারবো, তোমাদের ভিউ বা কমেন্ট দেখে বিশেষ করে, যে আগে পর্বগুলি তোমরা চাও কিনা। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও কম বেশি, যে দেখছো যে না একজন জানাচ্ছে তো আমি আর জানাবো না, তো আমি এভাবে বুঝতে পারবো না যে কজন মানুষের দরকার। আমার কাছে বেশ কয়েকটি কমেন্ট এসেছিলো বা আমার কাছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো, যে জন্য আমি ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত, সামনে যেহেতু পরীক্ষা রয়েছে একটি। এছাড়া যে চতুর্থ টপিকটা ছিল সেটা হলো ভ্যালু বেসড এডুকেশন, প্রথমেই বললাম। তো এই ভ্যালু বেসড এডুকেশন মানে বোঝা যাচ্ছে মূল্যবোধ ভিত্তিক শিক্ষা। তো এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন দেবে কিনা বলা যাচ্ছে না, তবে এখান থেকে কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন একটা বা দুটো দিতেই পারে। ডেসক্রিপটিভ কেমন, এই কেস স্টাডি বা সিচুয়েশন বেসড কোয়েশ্চেন এখান থেকে সাধারণত দেয়। যেরকম এই অধ্যায়টার নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এটা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, সুতরাং এরকম প্রশ্ন আসতে পারে যে রোল মডেল হিসেবে শিক্ষক তোমার কাছে কে বা কেন। তো এটা তোমাকে ইনস্ট্যান্ট ভাবতে হবে। মূল্যবোধ ভিত্তিক, তোমাদের কতটা মূল্যবোধ জন্মেছে বা তোমরা কতটা তোমার আগামী দিনে স্টুডেন্টদের সেইটা বোঝাতে পারবে, সেগুলোই কিন্তু এই সেকশন থেকে ফুটে উঠবে। এছাড়া পরিস্থিতি সামলানো ধরনের, অর্থাৎ সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আসে। বললাম যে ক্লাসে দুজন ছাত্রের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, তো কীভাবে আপনি শাস্তি দেবেন নাকি শান্ত করবেন, এরকম ধরনের কোয়েশ্চেন এই সেকশনে থাকে। এছাড়া কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা। আজকের পর্বে মোটামুটি আমরা এইটুকু আলোচনা করলাম। পরের পার্ট 2 আমি অবশ্যই নিয়ে আসবো, শুধু তোমাদের উপর আমি একটু ডিপেন্ড করছি, তোমরা যদি জানাও তাহলে আমি নিয়ে আসবো। তোমাদের কাছে বন্ধুরা রিকোয়েস্ট, যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক দিও। আর যে বন্ধুরা জানে না যে এখান থেকে একটা ক্লাস করা যেতে পারে বা আমরা আলোচনা করে সামনের দিনে যে পরীক্ষা রয়েছে সেটা পার্টিসিপেট করতে পারবো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেও। তো আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে কিন্তু ভুলো না।